হ্যালো এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে পোর্ট্রেট। তো পোর্ট্রেট কিভাবে ওয়াটার কালারে আমি করি বা কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আমি আসলে আলোচনা করব। তো প্রথমেই পোর্ট্রেট আঁকতে গেলে যে সব জিনিস বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চোখ, নাক এবং মুখ বা ঠোঁট, যেটাই বলি আমরা। তো প্রথমে এই তিনটা জিনিস আমাদেরকে ভালোভাবে আঁকা প্র্যাকটিস করতে হবে এবং সাথে সাথে কানও আঁকা দেখতে হবে। আমরা অনেক সময় কি করি, কানের পার্টটা হচ্ছে অতটা খেয়াল করে দেখি না, কিন্তু কান আঁকা আসলে অতটা কঠিন না। তো আমরা আসলে চাইলে এগুলো করে ফেলতে পারি। তো প্রথম আমি যেটা থেকে শুরু করবো সেটা হচ্ছে চোখ। আপনারা প্রথমে অনেকগুলো চোখ আঁকা প্র্যাকটিস করতে পারেন, যে আমরা কিভাবে চোখ আঁকতে পারি। এটা হচ্ছে আপনারা প্রথমে কিছু চোখ এঁকে তারপরে দেখতে পারেন, সেটা পেন্সিলেও হতে পারে। শুধুমাত্র পেন্সিলে আপনারা কিছু চোখ প্র্যাকটিস করে নিতে পারেন। তো চোখ আঁকার সময় যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, চোখ আঁকতে গেলে অনেকেই যেটা করে যে এরকম একটা দেয় এবং এরকম একটা দেয়, মানে দুই দিকে দুটো নৌকো এবং এই যে চোখের মনি। আসলে চোখ আঁকাটা এরকম না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তো উপরের পার্টটা হচ্ছে একদম এরকম না। উপরের পার্টটা যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে হবে এই একটা দাগ, সোজা একটা দাগ এবং এই একটা দাগ, এবং তিনটাকে আপনারা সুন্দর করে মিলিয়ে দেন। হ্যাঁ, আমি একদম সিম্পলি দেখাচ্ছি, যারা জীবনেও চোখ আঁকে নাই তাদের জন্য যাতে এগুলো সুবিধা হয়। এবং এই যে লাইনটা আছে সেক্ষেত্রে আমরা যদি একটা লাইন দিই, হ্যাঁ, সেই একটা লাইনে এই দিকটা একটু নিচে নামিয়ে দিলাম। আর চোখের মনি কিন্তু একদম পুরাটা না। এটা হচ্ছে আমরা যদি এটাকে তিনটা ভাগ করি, 1 2 3, এটা হচ্ছে 2 ভাগ হচ্ছে আমরা বাইরে রাখবো, 1 ভাগ ভিতরে রাখবো। তো এভাবে হতে পারে, নর্মালি যেটা হয় আর কি। হ্যাঁ, এটা হতে পারে। এটা হচ্ছে আমরা যদি সামনাসামনি দেখি সেক্ষেত্রে এরকম, আবার সাইড থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু চোখটা এরকম হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি যে নাক কিভাবে আঁকতে হয়, আবার এই সাইডে যদি চোখ হয় সেক্ষেত্রে এরকম, এই সাইডের চোখ যদি আঁকি সেক্ষেত্রে কিন্তু এটা এইভাবে হতে পারে। এবারে আমরা আসি যে নাক কিরকম হয়। নাক যদি আঁকি আমরা, নাক আঁকার সময় আমাদেরকে জাস্ট তিনটা বেসিক জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই এবং একটা হচ্ছে এই। হ্যাঁ, এটা কিরকম সেটা দেখাই। এই একটা নাক, এই একটা নাক এবং এই একটা নাক। একটু খেয়াল করি, এই নাকটা হচ্ছে একদম সোজা, এটা হচ্ছে নিচের দিকে ঝুঁকানো, এটা হচ্ছে উপরের দিকে। ম্যাক্সিমাম মানুষের নাক হচ্ছে এই তিনটা ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। তো আমরা যদি এই তিন ধরনের নাক আঁকা দেখি তাহলে কিন্তু হয়। এটা যদি সামনাসামনি আসে সেক্ষেত্রে এরকম হতে পারে। তারপরে যেটা নিচের দিকে আছে সেটা যদি সামনাসামনি আসে সেক্ষেত্রে এটা হয়তো এরকম হলো, হ্যাঁ, একটু নিচু। আবার যদি যেটা উপরের দিকে আসে সেক্ষেত্রে একটু ভিন্ন হবে। আমরা যে এটা এরকম দিয়েছি সেক্ষেত্রে এটা এইরকম হবে। এরকম হবে কেমন, এই দিলাম, এদিকে একটা গেল, এদিকে একটা গেল। তখন কি হবে, এই ছিদ্র দুটো কিন্তু দেখা যাবে। আর এই তো প্রথমে যেটা হলো সেটা হচ্ছে যেটা একদম সমান সমান, এটা হচ্ছে নিচের দিকে ছিদ্রগুলো দেখা যাচ্ছে না, এখানেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এবং যেটা হচ্ছে আমরা একটু এই যে নাকটা যেটা উপরের দিক মুখ করে আছে সেটা হচ্ছে আঁকার সময় এই নাকের ছিদ্রগুলো কিন্তু দেখা দেবে। এই তিন ধরনের নাক যদি আমরা
আঁকা শিখতে পারি, এই ধরনের নাক যদি আমরা ড্রয়িং শিখতে পারি, সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের পোর্ট্রেট কিন্তু আমরা এই তিনটা নাকের মধ্যেই আমরা পেয়ে যাব। ঠোঁটও অনেক ইজি, সেটা হচ্ছে এই যে একটা ভি এর মতো আঁকলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে এইদিকে, হ্যাঁ, তারপরে সোজা, তারপরে এই হচ্ছে ঠোঁট, হ্যাঁ। দেখুন, এটাকে আবার অনেকে এইভাবেও করে, এইভাবে দিয়ে, তারপরে এখানে একটা মাসেল, এখানে একটা মাসেল, তারপরে এইভাবে করে, তারপরে এখানে একটা মাসেল, এখানে একটা মাসেল, এইভাবে করা যেতে পারে। তো অনেকের থাকে হচ্ছে ঠোঁটের উপরের অংশটা কম, সেক্ষেত্রে উপরের অংশটা যদি আমরা কম করে রেখে আবার নিচের অংশটা বেশি, আবার অনেকের থাকে উপরের অংশটা বেশি এবং নিচের অংশটা কম, নিচের অংশটা কম আবার উপরের অংশটা হয়তোবা বেশি হতেই পারে। আবার অনেকের দেখা যায় যে দুই দিকের অংশে বেশি, এদিকেও বেশি আবার এদিকেও বেশি। তো মোটামুটি এই জিনিসগুলো আমরা যদি খেয়াল করি, এই জিনিসগুলো মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের পোর্ট্রেট আঁকাটা অনেক বেশি ইজি হয়। এখন আসি কানে। কান যদি আমরা আঁকতে যাই, সেক্ষেত্রে হবে একটা প্রশ্নবোধক আর মাঝখানে একটা ওয়াই। এটা কিভাবে হয়? এই যে প্রশ্নবোধকটা, এই, তারপর হচ্ছে এই যে ওয়াই শেপটা আছে, এটা একটু খেয়াল করো। এখন এখানে যে প্রত্যেকটা জিনিস আমি আঁকলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমি কার্টিস পেপারে এঁকেছি। আমি এখানে হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে ইয়েলো অকার কালার নিয়েছি কিন্তু, হ্যাঁ, ইয়েলো অকার নিলাম। ইয়েলো অকার নিয়ে জাস্ট কোনটা দেখাবো, এখানে জাস্ট ইয়েলো অকার দিয়ে দিলাম, র্যান্ডমলি জাস্ট ইয়েলো অকার দিলাম, একটু হালকা বার্নসিনা দিলাম, বার্নসিনা না দিলেও চলবে। এখানে হচ্ছে একটু ভার্মিলিয়ন রেড আর ইয়েলো অকার, ধরলাম যে চোখটা একটু একদম ব্ল্যাক না দিয়ে, আমরা জানি যে ওয়াটার কালারে আমরা একদম ব্ল্যাক ইউজ করলে সেক্ষেত্রে কাজটা ময়লা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একদম ব্ল্যাক না দিয়ে আমরা হচ্ছে কি করলাম, আমরা কিন্তু একটু ব্লুইশ একটা টোনের সাথে একটু বার্নসিনা মিশিয়ে আমরা একটু ব্ল্যাকিশ কালার কিন্তু এখানে করে নিয়েছি, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস, আপনারা যদি শুধু এটা চিন্তা করতে থাকেন যে কোন কালারের সাথে কোন কালারটা দিব, এটা দিলে নষ্ট হয়ে যাবে কিনা বা এই ধরনের কিছু, এই ধরনের চিন্তা করলে কিন্তু আসলেই কাজটা নষ্ট হয়ে যাবে। কারণ চিন্তা হচ্ছে, ওয়াটার কালার হচ্ছে আপনি মিস্টেক করতে করতে শিখবেন। আপনি যে ভুলগুলো করবেন সেই ভুলগুলো দেখা যাবে যে অনেক সময় দেখতে সুন্দর লাগে, হ্যাঁ। কিছু হচ্ছে কি বলে, কিছু হচ্ছে হ্যাপি অ্যাক্সিডেন্টস হয়, হ্যাঁ, ওয়াটার কালারে। সেগুলোকে মেনে নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। এখন এখানে বলতে পারেন যে আমি কেন পুরোটাকে অফ করে দিলাম, হ্যাঁ। সেটা হচ্ছে এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি যে এইটা যে একটু ব্লুইশ টোন দিয়ে বা একটু পার্পল টোন দিয়ে এটা অফ করেছি, সেটা কিন্তু তখন অতটা বোঝা যাবে না। এবার এটাকে শুকিয়ে ফেলি। একদম শুকিয়ে ফেলার পরে একটু অপেক্ষাকৃত চিকন তুলি দিয়ে আমি এটা করছি। একটা কাজ করতে পারেন যে আপনাদের ওয়াটার কালার যদি এরকম শুকিয়ে যায়, সেক্ষেত্রে একটা আলাদা ড্রপার বা সিরিঞ্জ ব্যবহার করতে পারেন ওয়াটার কালার গুলোকে ভিজিয়ে নেওয়ার জন্য, অথবা এরকম যদি কিছু না থাকে সেক্ষেত্রে আপনার যে তুলিটা থাকবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তুলি দিয়ে জাস্ট উঠে কালার গুলোকে একটু নরম করে নিলেন।
এভাবে আমি কিন্তু একটু ডার্কে যাব, সেজন্য হচ্ছে আমি আর কালারটা যখন একটু ডার্ক হচ্ছে সেক্ষেত্রে আমি কিন্তু একটু পানি কম ব্যবহার করছি। একটু কম পানি ব্যবহার করছি এবং হালকা বার্ন সিনা মিক্স করে আমি কিন্তু রংটা করার চেষ্টা করছি। তো দেখা যাক কি হয়। এভাবে চোখের ভিতরে একটা ডার্ক পোর্শন আছে, এটাকে আমি মিক্স এঁকে ফেললাম। উপরের অংশটা আমি মোটামুটি ডার্ক দিয়েছি। কিন্তু যেটা করব আমি উপরের অংশটা ডার্ক দেব, কিন্তু এই যে নিচের যে এই পার্টটা আছে এটাকে আমি অতটা ডার্ক দেব না, একটু কম ডার্ক দিয়ে করব। কিন্তু হালকা একটু অরেঞ্জ নিচ্ছি, তারপর হচ্ছে একটু রেড নিচ্ছি। আপনাদের কোন একটা কালার কিন্তু আমি ডিরেক্ট অ্যাপ্লাই করছি না, আমি কিন্তু সব কালার একটু একটু এক এক জায়গা থেকে নিয়ে ব্যবহার করছি, আপনারা দেখতে পারেন। আমি কিন্তু চোখ এঁকে ফেলেছি। হ্যাঁ, এবারে আপনারা যদি চোখের পাপড়ি থাকে, পাপড়ি আঁকতে চান, দুই একটা দিয়ে দিতে পারেন। এটা ডিপেন্ড করে, যাদের চোখে অনেক বেশি পাপড়ি সেক্ষেত্রে অনেক বেশি হতে পারে।
যাদের কম সেক্ষেত্রে কম। এখন আমি জাস্ট হাইলাইট দেওয়ার জন্য একটু সাদা রং ব্যবহার করব। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সাদা রং ব্যবহার তো করা যাবে কি করা যাবে না ওয়াটার কালারে। সেক্ষেত্রে আমি বলবো যে এরকম দু একটা জায়গায় যদি ঠিকঠাক করা থাকে অবশ্যই করতে পারেন। আর এমনিতেও যদি আপনি সাদা রংটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। জাস্ট আমি সাদাটা ব্যবহার করার পরে কি হলো, চোখটা কিন্তু একটু জীবন্ত হলো। হ্যাঁ, ধরুন আমি একটা নাক আঁকবো, একদম ডিরেক্ট আমি রেড নিয়ে নিচ্ছি, সাথে হচ্ছে আবার সেই ইয়েলো। আমি জাস্ট এখানে একটু পেপার হোয়াইট রেখে দিচ্ছি, যে নাকের যে হাইলাইট পড়ে। আপনারা চাইলে কিন্তু চোখেও সেই পেপার হোয়াইটটা রাখতে পারতেন। আমি নাকের এই জায়গাটা আমি রেখেছিলাম চোখে পেপার হোয়াইট, কিন্তু হচ্ছে আমি পরে আবার সেটাকে মুছে দিয়ে আবার করেছি। জাস্ট ওয়াটার কালারটা হচ্ছে এমন যে আপনি জিনিসটাকে এনজয় করবেন, আপনি যে প্রসেসে যেভাবেই করেন আপনার ফাইনাল যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা কেমন হচ্ছে সেটা দেখার বিষয়। আমি যে আগে ডার্ক কালারগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি হচ্ছে একটু ড্রয়িংটাকে সেরে নিচ্ছি। আমরা যদি দেখি আমরা কিন্তু খুব সহজে নাকের ডিমেনশনটা বের করে আনতে পেরেছি। এবারে ঠোঁটে আসি। ঠোঁটে হচ্ছে আমরা জাস্ট একটা রেডিশ একটা টোন দিয়ে শুরু করি। এখানে আমি একটু হোয়াইট রেখে তারপরে করছি। এটা শুকাতে শুকাতে আমি কানে হচ্ছে একটা ওয়াশ দিয়ে দিই। মাঝখানের অংশটা আমি এঁকে নিলাম। মাঝখানের অংশটা বেশ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে হচ্ছে দুটো ঠোঁট একটা জায়গায় মিলিত হয়, তো এই অংশটা হচ্ছে একটু ডার্ক হবে।
আমরা কি করলাম, আমরা কিন্তু ঠোঁটটা মোটামুটি হয়ে গেছে এবং কিছু একটা জায়গা হচ্ছে একটু ডার্ক দিতে হবে, সেটা হচ্ছে আমি উপরের পার্টটাতে আর একটু ডার্ক করে দেব। এবং নিচের অংশ তো আমরা ঠোঁট কিভাবে হচ্ছে আমরা রং দিব এটাও আমরা দেখে নিলাম। এবার আমরা কানে চলে আসি। কানে হচ্ছে ডার্ক জায়গাগুলোতে আমি প্রথমে একটু ডার্ক টোন বসিয়ে নিচ্ছি ভিতরের অংশগুলোতে। আমি প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে কিন্তু লেয়ারটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি আরেকটা লেয়ার দিচ্ছি। কারণ হচ্ছে প্রথম অবস্থায় আমরা যদি ভেজার মধ্যে ভেজা প্র্যাকটিস করি বা ওইভাবে করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা নাও পারতে পারি। সেক্ষেত্রে আমি যেটা করি যে একদম যারা বিগিনার আছে তাদেরকে এটাই সাজেশন দিই যে আপনারা লেয়ার বাই লেয়ার করুন। যেটা হয় যে একটা লেয়ার যখন একদম পুরোপুরি শুকিয়ে যায় তখন কিন্তু অন্য একটা লেয়ারে আপনি কন্ট্রোল পেতে আপনার কিন্তু অনেক সুবিধা হয়। কিন্তু এটা যদি হয় যে আপনি ভেজার মধ্যে যদি করতে যান, যেটা ওয়েট অন ওয়েট বলে, তো ভেজার মধ্যে করতে গেলে যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে সময়, কোন সময় আপনি জাস্ট কতটুকু পানি দিবেন বা কতটুকু কালার দিবেন, এই ধারণাটা হচ্ছে সেই সময় একদম প্রথম দিকে পাওয়াটা কিন্তু খুবই কঠিন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে যারা হচ্ছে শুরু করছেন, আপনারা হলো ইউটিউবে বা কোনো জায়গায় যদি দেখেন যে ভিজার ভিতরে একদম ঠিকঠাক মতো করে ফেলছে, সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে যদি প্রপারলি শিখতে চান সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো লেয়ার বাই লেয়ারটা দিয়েই করা উচিত। কারণ হচ্ছে আপনার লেয়ার বাই লেয়ারটা যখন করে ফেলতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি তখন বোঝা যাবেন যে আপনার কোন জায়গায় কতটুকু পানি এবং কতটুকু রং দিতে হচ্ছে, এবং ওইটা যখন বুঝে যাবেন যে কখন কতটুকু রং এবং কতটুকু পানি দিতে হবে, তখন কিন্তু আপনি চাইলেই ভেজার মধ্যেও করতে পারবেন, আবার হচ্ছে লেয়ার বাই লেয়ারও করতে পারবেন। তো এটাই হচ্ছে সাজেশন যে আপনি লেয়ার বাই লেয়ার করুন, সেক্ষেত্রে হচ্ছে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এবং যে রেজাল্টটা পাবেন সেটা আপনার কাছেও ভালো লাগবে যে এটা তো হ্যাঁ হয়েছে। একদম শুকিয়ে গেলে একটু অপেক্ষা করতে হবে, যাদের কাছে হেয়ার ড্রায়ার আছে তারা হেয়ার ড্রায়ার দিয়ে একদম শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা করতে পারেন। তো হচ্ছে এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে চোখ, নাক, ঠোঁট এবং কান, এটা আপনি কিভাবে কোন ধরনের রং দিবেন বা কি করবেন, এটা আপনি কিন্তু এই ধরনের রং দিয়ে আপনি করতে পারেন। এবং এইভাবে আর কি আপনার ড্রয়িং করবেন বা প্র্যাকটিসটা যেটা করবেন, সেই প্র্যাকটিসটা কিন্তু এই ধরনের হতে পারে। এরকম একটা কাগজ নিন এবং সেই কাগজে বিভিন্ন ধরনের যে শরীরের অংশগুলো আছে সেগুলো আপনারা চাইলে এইভাবে প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিসটাই হচ্ছে আপনাকে সামনে আপনি যখন কাজ করবেন, একটা ফুল পোর্ট্রেট আঁকবেন, সেক্ষেত্রে কিন্তু এই প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্র্যাকটিসটা যখনই করবেন সেটা আপনাকে ভবিষ্যতে অনেক বেশি হেল্প করবে। এটা জাস্ট এরকম যে আপনি পুরোপুরি একটা বিল্ডিং তুলে ফেলার আগে যে কনস্ট্রাকশনটা করতে হয়, পুরোপুরি একটা বিল্ডিং তৈরি করার আগে যে একটা ভিত করতে হয়, এটা হচ্ছে সেই ভিত।
মূল হচ্ছে সেটা হচ্ছে ড্রয়িং অবশ্যই, এবং ড্রয়িং এর সাথে সাথে কি ড্রয়িং করতে হবে এরকম আলাদা আলাদা জিনিস যখন আপনি ড্রয়িং করবেন, ধরুন আপনি একটা ল্যান্ডস্কেপ আঁকবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে ল্যান্ডস্কেপে যে জিনিসগুলো আছে, একটা গাছ থাকতে পারে, ঘর থাকতে পারে, এগুলো আলাদা আলাদা ভাবে সেরকম স্টাডি করতে হয়, শিখতে হয়। পোর্ট্রেট আঁকার ক্ষেত্রে এরকম আলাদা আলাদা জিনিস, যেমন চোখ, নাক, কান, এগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে, আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে হবে। এবং আলাদা আলাদা করে প্র্যাকটিস করার পরে যেটা হবে, আপনি যখন সবকিছু একসাথে করতে যাবেন তখন কিন্তু জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন আমি আসলে একটু স্কিন টোন নিয়ে কথা বলবো, যে চেহারার রং কিরকম কি হবে। সেক্ষেত্রে হচ্ছে আমি কিছু ঘর করে নিতে পারি, যে স্কিন টোন আমি কিভাবে দিব বা কিভাবে কি করব। হ্যাঁ, ধরুন হচ্ছে স্কিন টোন কিভাবে বানাবো, প্রথমেই যদি এটা বলি, সেক্ষেত্রে হচ্ছে স্কিন টোন হচ্ছে যদি ফর্সা হয়, ফর্সা হওয়ার ক্ষেত্রে ফর্সা যারা থাকে তাদের চেহারায় কিন্তু একটা রেডিশ টোন থাকে। সেক্ষেত্রে আমি কি করলাম, প্রথমে ইয়েলো আকার দিলাম, তারপরে ভার্মিলিয়ন রেড দিলাম। ভার্মিলিয়ন রেড দিয়ে দেখুন এই যে চামড়ার রঙের মতো কিন্তু একটা রং হয়েছে। এটা আরো বেশি লাইট হয়ে যাবে কখন, যখন হচ্ছে এটা শুকিয়ে যাবে। কারণ কি, যে গ্রাউন্ডে কিন্তু অলরেডি একটা সাদা রং রয়েছে। হ্যাঁ, দেখুন এটা কিন্তু এক ধরনের স্কিন টোন। আবার যদি আমি আরেকটা স্কিন টোন বানাই, সেক্ষেত্রে দেখা গেল আর একটা স্কিন টোন আমি কিভাবে বানাতে পারি। আমি নিলাম হচ্ছে ক্রিমসন লেক। ক্রিমসন লেকের সাথেও কিন্তু আমি যদি এই ইয়েলো কালারটা মিশাই, সেক্ষেত্রে কিন্তু একটা স্কিন টোন হবে, যেটা কিনা এটার কাছাকাছি। হ্যাঁ, তো যেটা হচ্ছে ধরুন এই স্কিন টোনটার মধ্যে কোনো জায়গায় একটু বেশি রেড আছে, তো সেক্ষেত্রে কি হবে, ওইখানেই কিন্তু আমরা হচ্ছে ওই জায়গাটা দিতে পারি। এটা কিভাবে হতে পারে আমি একটু খেয়াল করি। যেটা হলো যে দেখা গেল যে এই অংশটায় লাইট পড়েছে, সেই জন্য এই অংশটা একটু লাইট এবং এই অংশটা একটু ডার্কের মধ্যে আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এইটার সাথে এই যেটা মিক্স করে আমি বানিয়েছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবং যদি চান যে না 3 নম্বর আরো একটা গ্রেড হবে, সেক্ষেত্রে হচ্ছে চাইলে কিন্তু আপনি সেটাও করতে পারেন। এই যে এখন এই যে এক্সাম্পলটা আমি দিলাম, এটা আমি জাস্ট প্র্যাকটিক্যালি আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনি এই ধরনের জিনিস কিভাবে মানে কোন জায়গাটায় আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ধরলাম এটা নাক। হ্যাঁ, তো নাকে হচ্ছে আমি শুরু করলাম ইয়েলো অকার দিয়ে, ইয়েলো অকারের সাথে মিলালাম এই যে ক্রিমসন। ওকে, এবারে ডার্ক যে জায়গাটা আছে এখানে আমি দিয়ে দিলাম যে পার্পল কালারটা, এটা দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে কি হলো, আমরা কিন্তু ভেজা অবস্থায় হচ্ছে একটা ডিমেনশন পেয়ে গেলাম নাকের, যে নাকটা এই দিকটাতে লাইট পড়েছে এবং এই সাইডটা ডার্ক। হ্যাঁ, তারপরে যখন এটা শুকিয়ে যাবে, জাস্ট এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, প্রথম লেয়ারটা যখন শুকিয়ে গেল তখন আমরা দেখি 3টা রঙই কিন্তু মিশে গেছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ডিমেনশন হয়ে গেছে অলরেডি। তো এখানে হচ্ছে যদি আমি আরেকটু ডার্ক ইউজ করি, এই যে ডার্ক কালারটা যদি আরেকটু ইউজ করি এখানে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কেটে যদি বের করে ফেলি, কি হলো, আমাদের কিন্তু একদম নাকটা বোঝা যাচ্ছে এখন। হ্যাঁ, তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনি হচ্ছে ভেজা অবস্থায়
কতটা ডিমেনশন করতে পারলে তা আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে হলো ভিজা অবস্থায় হচ্ছে একটা রঙের ভিতরে আরেকটা রং দিয়ে যেটাকে আমি বলি যে রং পাঞ্চ করা, একটার ভিতরে একটা পাঞ্চ করে কিন্তু আমরা ওই ডিমেনশনটা বের করে রিয়েলিস্টিক একটা ফিল নিয়ে আসতে পারলাম। হ্যাঁ, ঠিক আছে। চাইলে আপনারা আরো লেয়ার দিতে পারেন, আরো লেয়ার দিতে পারেন, যত লেয়ার দিবেন সেটা অত বেশি রিয়েলিস্টিক লাগবে। তারপর হচ্ছে আমরা অরেঞ্জ দিয়ে একটা স্কিন টোন বানাতে পারি। জাস্ট অরেঞ্জের সাথে একটু ভার্মিলিয়ন, অরেঞ্জটা ডিরেক্ট দিয়ে দিলাম। যদি ভার্মিলিয়নটা দিই, এখানে যে টোনটা হবে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্কিন টোন। আবার এটার সাথে যদি আমি একটু সিরিলিয়ান ব্লু মিশাই, যাদের স্কিন ডার্ক রয়েছে, হ্যাঁ, ডার্ক স্কিনের কিন্তু একটা টোন হয়ে যাবে এটা। এখানে অলরেডি আগে ক্রিমসন ছিল, ক্রিমসনটা দিয়ে দিলাম আরো ডার্কার করার জন্য। কি করলাম আমি কিন্তু কোনো জায়গায় হচ্ছে সেইভাবে বার্নসিনা রংটা ব্যবহার করিনি। বার্নসিনা রংটা ব্যবহার না করার পিছনে কারণ আছে, বার্নসিনা হচ্ছে ব্যবহার করা যায়, একদম বার্নসিনাটাই হচ্ছে এক ধরনের স্কিন টোন, কিন্তু যেটা সমস্যা হয় বার্নসিনা হচ্ছে আপনি এক লেয়ার দুই লেয়ার দেওয়ার পরই কালারটা হচ্ছে দেখতে একটু ময়লা লাগে। হ্যাঁ, ওই যে ফ্রেশ ভাবটা সেটা বার্নসিনা খুব তাড়াতাড়ি নষ্ট করে যায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু আধটু দেওয়া যেতেই পারে, কিন্তু আপনি যদি শুরুই করেন বার্নসিনা দিয়ে সেক্ষেত্রে খুবই বেশি ঝামেলায় পড়বেন। কাজটা হচ্ছে একটু সময় করার পরে হচ্ছে কাজটা দেখতে ময়লা ময়লা লাগবে। তো স্কিন টোন হচ্ছে নর্মালি আমরা এইভাবে বানাতে পারি। এই কয়েকটা স্কিন টোন রয়েছে। একদম আপনি যদি শুধুমাত্র ইয়েলো অকারটা দিয়ে দেন, ইয়েলো অকারটা হচ্ছে কাগজের সাথে মিশে, কাগজে যে অলরেডি যে হোয়াইটটা রয়েছে সেটার সাথে মিশেও কিন্তু একটা স্কিন টোন হয়ে যাবে। এখন কথা আছে যে অন্য দুটো যে ইয়েলো এগুলো কোনো কাজে লাগে কিনা। অন্য দুটো ইয়েলো আমরা কাজে লাগাতে পারি। এই দুটো ইয়েলোর সাথে ধরেন আমি একটু রেড দিলাম হালকা, হ্যাঁ দেখুন, তারপরে হচ্ছে একটু কোবাল্ট ব্লু,
দেখুন এটাও কিন্তু এক ধরনের স্কিন টোন, যেটা আমরা এই যে বার্নসি না, এটার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে ময়লাটা একটু পরে হবে। দেখুন আবার যদি একদম ডার্ক হয়, ডার্ক স্কিন, আমি কি করলাম, আগে যে ক্রিমসন মিশানো ছিল, ক্রিমসনের সাথে যে পার্পল ছিল, পার্পলের সাথে সবগুলো কালার হচ্ছে মিশিয়ে দিলাম, যেটা আমার প্যালেটে ছিল। এই যে একটা কালার তৈরি হলো, এটাও কিন্তু এক ধরনের স্কিন টোন হয়ে গেছে। তো এটা আমাদেরকে দেখতে হবে যে আমরা যে রেফারেন্সটা দেখে আছি, সেই রেফারেন্সের স্কিন টোনটা আসলে কেমন। প্রত্যেকটা রং শুকানোর পরে কিন্তু অনেক লাইট হয়ে যাবে, তারপর কিন্তু চাইলে আপনারা সেটাকে আরো লেয়ার দিয়ে ডার্ক করতে পারেন। তো আমি হচ্ছে রংগুলোকে শুকিয়ে ফেলছি। এখন যেটা হয়েছে যে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে টেক্সচার রয়েছে এবং কিছু কিছু জায়গায় নেই। তো যেসব জায়গায় টেক্সচার রয়েছে সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ এসব জায়গায় পানি বেশি হয়ে গেছিল বলে এই টেক্সচারটা রয়েছে। এবং যেটা হয়েছে, আমি হেড রাইড থেকে শুকানোর ফলে যে প্রবলেমটা হয়েছে যে এই এজটা তৈরি হয়েছে, এই টেক্সচারটা তৈরি হয়েছে। তো আপনারা যখন পানির পরিমাণ একটু কম দিবেন, যেমন এটা এটা, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আর হচ্ছে আমি যেহেতু হেয়ার ড্রায়ার ব্যবহার করছি, আমি আগে বলেছি যে যেহেতু হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে পানিটা যেই দিকে গেছে ওই দিকে কিন্তু একটা, মানে বাতাসটা যেই দিকে পানিটাকে নিয়ে গেছে ওই দিকে একটা এজ পড়েছে। তো এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আপনারা সেকেন্ড লেয়ারে এটা চাইলে ঠিক করে নিতে পারবেন। তো এই ছিল আসলে স্কিন টোন নিয়ে কথাবার্তা। এরপর আমরা আসলে ডিরেক্ট একটা ওয়াটার কালার পোর্ট্রেটের ডেমনস্ট্রেশন দেখবো। সেখানে হচ্ছে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন না যে আসলে কোন রঙের পরে আমি কোন রঙের ব্যবহার করছি। আর অনেক ক্ষেত্রেই যেটা হয় যে প্যালেটে কিছু কিছু রং থাকে যেটা আমি একদমই না বুঝিয়ে দেখা গেল দিয়ে দিলাম, বা সেটা না বুঝিয়ে দিয়ে দেওয়ার কারণ কি, যে সেই কালারটা হচ্ছে অন্য কালারের সাথে মিক্স হয়ে এবং পেপারের যে সাদাটা আছে সেটার সাথে মিক্স হয়ে নতুন একটা কিছু ক্রিয়েট করবে। হ্যাঁ, আমি দেখি আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমার নিজের কিউরিওসিটি থেকেও সেটা হয়তো অনেক সময় আমি দিয়ে থাকি। তো এরকম আপনারা চাইলেও একটু এক্সপেরিমেন্ট করেও দেখতে পারেন যে ওয়াটার কালার বা যে কোনো রকম ধরনের রং আপনারা যখন নিজে কিছু কিছু ভুল করে দেখবেন যে আসলে ব্যাপারটা কেমন হচ্ছে এবং ওই ভুলটাকে আপনি ঠিক করতে পারছেন কিনা, এবং যখনই ওই জিনিসটাকে আপনি ঠিক করতে পারবেন তখনই আমি মনে করি যে আপনি সাকসেসফুল। তো আজকের মতো পর্যন্তই, টাটা।
you.